দূরদেশে বসবাসকারী বাংলাদেশিদের কথা বলছে ডিবিসি নিউজ। তাদের সুখ দুঃখ, হাসি কান্না, আশা নিরাশার কথা সবার সামনে তুলে আনতেই আমাদের আয়োজন দূরদেশে সুখ দুঃখ। বিদেশের মাটিতে বাংলাদেশের এই মানুষগুলো মূলত যাচ্ছেন কাজের সন্ধানে, আর সেজন্য শেষ সম্বলটুকু পর্যন্ত ব্যয় করেন অনেকে। সেখানে অক্লান্ত পরিশ্রমের অর্থে পরিবারের মুখে ফোটান হাসি, আর তাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি হয় সমৃদ্ধ। অবশ্য দালালদের খপ্পরে পড়ে কেউ কেউ হন নিঃস্ব পর্যন্ত। অন্যদিকে অনেক বাংলাদেশি নিজ গুণে দেশের নাম করছেন উজ্জ্বল। আমরা সেই সব মানুষের সবার কথাই বলবো এই আয়োজনে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মজুমদার জুয়েল। মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মালয়েশিয়া। সেই দেশটিতে একের পর এক আমাদের জন্য দুয়ার বন্ধ হয়ে যাচ্ছে। আগে হয়েছিল, আবার খুলেছে, এবার এখনো সেই পালে হাওয়া লাগেনি। তার উপর সবকিছু ঠিক থেকেও গেল বছর যেতে পারেননি অন্তত 18,000 শ্রমিক। তাদেরই বা কি হবে? ঘটনাটা গেল বছরের 31শে মে। মাত্র কদিন আগেই ঘোষণা এসেছিল এই সময়ের মধ্যে মালয়েশিয়া প্রবেশ করতে হবে বিদেশি শ্রমিকদের, কিন্তু তখনই ঘটে বিপত্তি। টিকিটের জন্য পড়ে হাহাকার। শেষমেশ কপাল পড়ে প্রায় 18,000 শ্রমিকের। সব ঠিক থেকেও শুধু টিকিটের সংকটে যাওয়া হলো না মালয়েশিয়ায়। এরপর থেকে আন্দোলন, অবরোধ, কত কি হলো, কিন্তু তাদের কপাল আর খুলল না। এর মধ্যে সরকারও পরিবর্তন হলো, এমনকি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেও বলল তাদের সমস্যার সমাধান হবে, হলো না। এপ্রিলের মধ্যে তাদের পাঠানোর কথা থাকলেও মাস শেষেও কোনো খবর নেই। এরই মধ্যে গেল রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে একটি প্রতিবেদন দাখিল করেছে। তাতে দায়ী করা হয়েছে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে। কিন্তু এরপর কি? এই শ্রমিকরা কি আর যেতে পারবে স্বপ্নের কাজটি করতে? এমন প্রশ্ন থেকেই গেল। ডিবিসি নিউজ ডেস্ক। এই যে প্রতিবেদনটি দেখালাম, সেটির আসলে আদ্যপ্রান্ত আরও অনেক কিছু ঘটেছে, কিন্তু এর মধ্যে আমরা ছোট করে দেখালাম। এই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম, মানবাধিকার কর্মী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ, মালয়েশিয়া থেকে প্রবাসী ব্যবসায়ী দাতো মোহাম্মদ এবাদত হোসেন এবং মালয়েশিয়া যেতে না পারা শ্রমিক মোহাম্মদ হিমেল। আপনাদের চারজনকে স্বাগত জানাই আজকের এই আয়োজনে। আমি একটু হিমেলকে দিয়ে শুরু করব। হিমেল, আপনার যে অভিজ্ঞতা সেটি থেকে একটু শুনি যে আপনি কেন যেতে পারলেন না, একটু জানতে চাই। আমার অভিজ্ঞতা, আমি কেন পারি নাই, আমার তো এখানে কিছু করার নাই। আমি তো আমার বিদেশ যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। হয়তো এটা বাংলাদেশের এই সিস্টেম, সিন্ডিকেট সিস্টেম, এই দালাল চক্রের কারণে আমি যেতে পারিনি। আমাদের তারপর তো সব কাগজ হইলো, আমাদের বিএমইটি হইলো, আমরা ফিঙ্গারও পর্যন্ত দিলাম, আমার টিকিটও দেওয়া হয়েছিল 22শে মে। তো তারপরও আমার ফ্লাইট দেওয়া হইলো না। আমি বাসা থেকে বিদায় টিদায় নিয়ে এয়ারপোর্টে যাওয়া বসেছিলাম, কিন্তু বিদেশে যেতে পারলাম না। তারপর আমরা কয়েকবার এই চাইতে পারি নাই। আমরা আমাদের দাবি আদায়ের আশায় প্রবাস কল্যাণ ভবনের সামনে ছোট ছোট মানববন্ধন করলাম। এটা নিয়ে মিনিস্ট্রি অফিসে অভিযোগও করলাম, ডিএমইতে অভিযোগ করলাম। আমরা আমাদের টাকাও ফেরত পাইলাম না, যাইতেও পারলাম না। তো আমাদের এখানে আমরা সর্বোপরি হয়রানির শিকার হইলাম। কত টাকা খরচ হয়েছিল আপনার? কত টাকা দিয়েছিলেন যাওয়ার জন্য? যাওয়ার জন্য 5 লাখ টাকা দিয়েছি আমি। 5 লাখ টাকা দিয়েছিলেন। এই টাকা কি ফেরত পেয়েছেন? না না, এই টাকা ফেরত পাইনি। যারা যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনার চুক্তি হয়েছিল তারা কি বলে? তাদেরকে কি পান? তাদের সাথে কথা হয়েছে? তাদেরকে পাওয়া গেল, কত হলো এখন। আমি তো দালালের মাধ্যমে দিচ্ছিলাম, এখন তাদের সাথে ডিরেক্ট কোনো লেনদেন করিনি। দালালকে পেয়েছেন? দালালকে খুঁজে পান? দালাল কি আপনার আয়ত্তের মধ্যে আছে? আয়ত্তের মধ্যে দালাল ফোন রিসিভ করে না, নাম্বার ফোন দিলে ধরে না, এরকম রাখতো, আবার ব্লক করে দেয়। তো দালাল তো এলাকার মধ্যে না হইলে পাওয়া যেত না। এখন দালালও বিদেশে,
তারপরে অন্য জেলার আর কি। আমার বাড়ি শরীয়তপুর, দালালের বাড়ি কুমিল্লা। আচ্ছা, আমি চাইলে ওর সাথে করতে পারবো। ওকে সোহেল, সরকারের পক্ষ থেকে যে অনেক কথা বলা হয়েছিল, কোনো উদ্যোগ কি দেখতে পাইছেন? যে আপনাদেরকে তো এই মার্চ এপ্রিলের মধ্যে পাঠানোর কথা ছিল, কোনো আলোচনা, কোনো যোগাযোগ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কেউ করেছে? সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আমাদের এই সমস্যাটা নিয়ে সমাধানের কোনো আশ্বাস তো বহুবার দিছে, কিন্তু এটা নিয়ে কোনো কার্যক্রম হয়েছে আমরা এখনো পাইনি। কারণ আমি তো শুরু থেকে যখন আহ আমাদের আওয়ামী লীগ সরকার ছিল তখন থেকেই তো আমাদের এই সমস্যাটা। তো তখনও বলা হয়েছে যে আমাদের এটা নিয়ে দেখবে, হয়তো বিদেশ পাঠাইবো, না হয় টাকা ফেরত দেওয়া হইব। তখনও কোনো সমাধান হয় নাই। নতুন সরকার গঠন হওয়ার পরেও আমরা কয়েকবার বিএমইটি অফিসে গেলাম, মন্ত্রণালয়ে গেলাম। আমি আসিফ নজরুল স্যারের সাথে ওইখানেও একদিন কথা ছিল, ওই প্রবাস কল্যাণ ভবনে 18 তলায়, ওইখানেও আমি কথা বলছিলাম। তারপর ওনার সাথেও কথা বলছি, ওনার রুমে আমাদের তিনজনকে ডাকাইছে। জি যা হিমেল, বললাম একদম 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 পরিষ্কার আপনার কথাগুলো বুঝলাম। আপনার কথাগুলো নিয়েই আসলে আমরা আজকে আলোচনা করব। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনি সহ প্রায় 18,000 শ্রমিক যারা আছে তাদের সমস্যাটা সমাধান কিভাবে করা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আমি একটু এই পর্যায়ে মোহাম্মদ ইবাদত, দাতু মোহাম্মদ ইবাদত, এই যে মালয়েশিয়া যাওয়ার খরচ সরকারি হিসাবে বা যাই বলি না কেন সব কিছু মিলে খরচ কিন্তু হওয়ার কথা সর্বোচ্চ 78,000 কত টাকা যেন সামথিং, ধরলাম 1 লাখ টাকাই ধরলাম। সেখানে এই যে সোহেলদের মতো যারা শ্রমিক তারা 5 লাখ টাকা দিয়েও যেতে পারলো না। এই দালাল চক্র থেকে মুক্তি কখনো পাবো আমরা? ধন্যবাদ আপনাকে। দেখেন, এই দালাল চক্র থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আমাদের এই মুহূর্তে নেই। কারণ যারা এই মালয়েশিয়ার ব্যবসা করে অথবা এই শ্রমিক রপ্তানি করে, সেক্ষেত্রে কোনো এজেন্সি সরাসরি রিক্রুট করতে পারে না, এবং সরাসরি যদি রিক্রুট হয় সেটা খুবই সামান্য। সেই ক্ষেত্রে আপনি এই দালাল চক্র থেকে আমার মনে হয় না যে এই মুহূর্তে কোনো আইনগত বাধ্যবাধকতা না থাকলে এই থেকে সরাসরি মুক্তি পাওয়ার কোনো রকমের কোনো উপায় নেই। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ। আমরা একটু যাব এবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদের কাছে। আপনার রিটের পরিপ্রেক্ষিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটা রিপোর্ট জমা দিয়েছে, যেটি আমরা প্রতিবেদনও প্রচার করেছি, গেল রোববারের ঘটনা। প্রতিবেদন তো প্রচার করলো, মহামান্য আদালত কি বললেন, এর পরবর্তী কার্যক্রম কি হবে, আপনার কি ধারণা? প্রথমত আমি প্রেক্ষাপটটা যদি একটু সংক্ষেপে বলি। জি, গত বছর জুন মাসের 2 তারিখে বিভিন্ন পত্রপত্রিকায় আসে যে 20,000 কোটি টাকা লুট হয়েছে 30,000 যুবকের স্বপ্ন ভেঙে। তো এই ধরনের রিপোর্ট দেখার পরে আমি এবং আমার আরেকজন দুইজন জনস্বার্থে মামলা ফাইল করি। তখন কোর্ট এটা একটা রুল দেয় এবং সঙ্গে সঙ্গে একটা ইনভেস্টিগেশন করার জন্য একটা কমিটি করে ইনভেস্টিগেশন করার কথা বলে। যেই রিপোর্টটা আমরা এই গত সপ্তাহে পেয়েছি, সেই রিপোর্টে আশ্চর্যের বিষয় হচ্ছে যে একটু আগে হিমেল যে কথাগুলো বলছিল সেই কথার সাথে সম্পূর্ণ মিলে যায়। সেটা হচ্ছে আমাদের একজনকে সরকারিভাবে যদি যায়, খরচ হচ্ছে, সরকারি রেট দেওয়া আছে 78,990 টাকা। অর্থাৎ এর 1 টাকা বেশি গেলে কিন্তু সেটা অনৈতিক টাকা হবে। এটা কিন্তু সরকার কর্তৃক রিক্রুটিং যে এজেন্সি আছে তাদেরকে অলরেডি এই নোটিশ দেওয়া যে এটার বেশি নিতে পারবে না তারা, এর মধ্যেই তাদের লভ্যাংশ নিতে হবে। তো তারা এই প্রতিজনকে কার কাছে 4 লক্ষ, কার কাছে 5 লক্ষ, যেভাবে ইচ্ছা তারা টাকা নিয়েছে। এই টাকাগুলো নেওয়ার পরে এই যে ভুক্তভোগী যাকে দেখালেন হিমেল, এর মতো এই রিপোর্টে আসে 17,777 জন যারা টিকিট কনফার্ম ছিল, তাদের সবকিছু ছিল, কিন্তু রিক্রুটিং এজেন্সিগুলো কিন্তু জানতো যে তারা যেতে পারবে না। তারপরেও তাদেরকে টিকিটিং করে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে গিয়ে তারা তো ইনোসেন্ট, তারা ওখানে জানেও না যে, তারা মনে করছে তাদের প্লেন ছাড়বে অথবা তারা ওইভাবে বিদায় নিয়ে আসছে। মানে কতটুকু অসহায় হলে এটা চিন্তা করা যায় যে আমি বাসা থেকে বের হয়ে আসছি,
এক জায়গায় মানে সবার কাছে বিদায় নিয়ে যে আমি শ্রমিক হিসেবে মালয়েশিয়া যাচ্ছি, কিন্তু যাওয়ার পরে দেখা যাচ্ছে আমার সম্পূর্ণ টাকা আমি পরিশোধ করেছি, আমি যেতে পারছি না। তো এই জিনিসগুলা নিয়ে রিপোর্টটা আসছে। রিপোর্টটা আসার পরে রিপোর্টে দেখা যায় ৩টা জিনিস সুস্পষ্টভাবে বলা হয়েছে। একটি হচ্ছে যে যেই সব রিক্রুটিং এজেন্সিগুলা এইগুলা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। আইনগত ব্যবস্থা বলতে শুধুমাত্র এই না যে টাকা ফেরত দেওয়া, কারণ এখানে ফৌজদারি অপরাধ হয়েছে। কারণ তাদেরকে বলা হয়েছে যে ৭৮,৯৯০ টাকা প্রতিজনের কাছে তারা নিবে। তারা ৪ লক্ষ ৫ লক্ষ টাকা করে নিয়েছে। সো এই যে তারা শ্রমিকদের কাছ থেকে এই ধরনের অসৎভাবে টাকা সংগ্রহ করেছে বা টাকা নিয়ে আত্মসাৎ করেছে, এই জন্য তাদের বিরুদ্ধে দুদকে এবং ফৌজদারি অন্য প্যানেল কোর্টের অন্য সেকশনে তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত ছিল। এখনো পর্যন্ত এই রিপোর্টে আসা পর্যন্ত আমরা কোনো ধরনের মামলা দেখি নাই। দ্বিতীয় হচ্ছে যারা ভুক্তভোগী অর্থাৎ যারা টাকা দিয়েছে তারা তাদের টাকা ফেরত পাবে। এখানে সুপারিশমালায় বলা হয়েছে যে তারা তাদের টাকা ফেরত দেওয়ার জন্য, কিন্তু এখনো পর্যন্ত এই যে হিমেলের কাছে খুব শুনলাম, আমি পিটিশনার হিসেবে একজনকে জানি না যে সে তার টাকা ফেরত পেয়েছে। কিন্তু এখানে বলা হয়েছে যে তাদের অনেকের টাকা ফেরত দেওয়া হয়েছে, অনেকের টাকা ফেরত দেওয়ার জন্য প্রক্রিয়াধীন, কিন্তু এখনো পর্যন্ত কারো কাছ থেকে শুনি নাই যে তারা টাকা ফেরত পেয়েছে। ৩ নাম্বার হচ্ছে সরকার বলছে যে যাদেরকে নিতে পারে না অর্থাৎ ১৭,৭৭৭ জন, মালয়েশিয়া সরকারের সাথে কথা হচ্ছে যে তাদেরকে আবার ওখানে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু কোন প্রক্রিয়ায় নেওয়া হচ্ছে, কাকে নেওয়া হচ্ছে, কিভাবে নেওয়া হচ্ছে এবং তাদেরকে প্রায়োরিটি ভিত্তিতে নেওয়া হবে বলা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু এই ধরনের কোনো কিছু এখনো পর্যন্ত জানি না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন জনাব আসিফ নজরুল, আমি তার কাছে নিবেদন করব তাদেরকে অর্থাৎ এদেরকে প্রায়োরিটি ভিত্তিতে জানি যদি মালয়েশিয়ায় নেওয়া হয়, প্রথমত তাদের যে টাকাগুলা ছিল সেই টাকাগুলা ফেরত দিবে, যেই টাকা মানে সরকারি ইসের বাইরে সেই টাকাগুলো তাকে ফেরত দিবে এবং তাদের সরকারি নির্ধারিত ফি অনুযায়ী যদি তাদেরকে নিতে পারে ওই ফি এর মধ্যে থেকে তাদেরকে মালয়েশিয়ায় নেওয়ার ব্যবস্থা করবে ভিত্তিতে। এটা হচ্ছে আমার আর আগামী ২৭শে আগস্ট এটার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আপনার কাছে আবারও আসবো। আমরা একটু আমাদের সঙ্গে বায়রার একজন সাবেক যুগ্ম মহাসচিব আছেন ফখরুল ইসলাম, তার কাছ থেকে জানি মানে অভিযোগগুলো এখন পর্যন্ত যা গেল ফখরুল ইসলাম, মানে আপনার প্রতিষ্ঠান বা আপনার সংগঠনের সদস্য যারা তাদের প্রতি মানে রিক্রুটিং এজেন্সিগুলো এটার সঙ্গে জড়িত, মন্ত্রণালয়ের রিপোর্টে লেখা আছে। এখন সংগঠন হিসেবে বায়রা কি করতে পারে? যদিও বায়রার এখন নির্বাচিত কোনো প্রতিনিধি নাই, তারপরও বায়রার তো অনেক কিছু করার আছে। এই যাবৎকালে কিছু করা হয়েছে কিনা, ভবিষ্যতে কি করার আছে? জি, ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে আপনি যে কথাটা বলেছেন এটা তো এই বায়রার সকল সদস্য এটার জন্য দায়ী নয়, বিকজ এখানে আপনি জানেন মালয়েশিয়া শ্রমবাজারটা একটা বিশেষ প্রক্রিয়া, বিশেষ একটা সিন্ডিকেটের মাধ্যমে ১০১ এজেন্সির মাধ্যমে কাজটা করা হয়েছিল। তো স্বাভাবিকভাবেই তারা এটার জন্য দায়ী থাকবে। তো সেখানে বায়রার সদস্য প্রায় ২৪০০ মধ্যে যদি ১০০ বাদ দেয়, আরো ২৩০০ কিন্তু এটা দায়িত্ব নেওয়ার কোনো সুযোগ নাই। দ্বিতীয়টা হচ্ছে যে আপনি এই ঘটনাটা কেন হলো, আপনি যখন এটা নিয়ে একটু চিন্তা করবেন, এই মালয়েশিয়া শ্রমবাজারটা গত ২ ট্রাম আমরা দেখছি ১৬-১৮ এবং ২২-২৪ দুবারেই প্রথমে ১০ জনের একটা সিন্ডিকেট হয়েছিল, পরে ২৫ জন, তারপরে ৫০ জন, তারপরে ১০০ জন হয়েছিল। এই বিশেষ ব্যবস্থাপনা, এই সিন্ডিকেটের যে অনিয়ম, দুর্নীতি এবং অতিরিক্ত অভিবাসন ব্যয়, এটার কথা আমরা বারবার বলেছি, বারবার এটার বিরুদ্ধে আমরা কথা বলেছি, আপনারাও সজাগ হয়েছিলেন। এবং এই সিন্ডিকেটের কারণেই প্রথমবার আপনার মাহাতির মোহাম্মদ যখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পুনরায় আসছিলেন, তখন কিন্তু উনি এই সিন্ডিকেটে অনিয়ম দুর্নীতির কারণে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ করে দিয়েছিলেন। এবারও ঠিক একই কারণে বন্ধ হয়ে গিয়েছিল। যদি এটা স্বাভাবিক প্রক্রিয়া থাকতো তাহলে হয়তো বন্ধ হতো না। আপনি বলছেন ১৭,০০০, আসলে ১৭,০০০ মোট ৫০,০০০ কর্মীর ডিমান্ড ছিল যারা যেতে পারে নাই, এর মধ্যে ১৭,০০০ ছিল যারা একদম রেডি ছিল যে কোনো সময় যেতে পারতো, রেডি টু প্লাই, তারা যেতে পারে নাই। তো সেই জায়গাটাতে তো আমাদের এই কর্মীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে যে কথাটা আপনি বললেন, এটা দায় দায়িত্ব ওই সিন্ডিকেটের রিক্রুটিং এজেন্সি গুলোকেই নিতে হবে। তাহলে বায়রা কিছু করতে পারে কিনা? বায়রা তো ১০১টা সদস্যপদ বাতিল করে দিক। বায়রাতে তো প্রবলেম হচ্ছে, বায়রার যিনি প্রেসিডেন্ট এবং যিনি মহাসচিব, উনি সিন্ডিকেটের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক, সিন্ডিকেটের অংশীদার, সবচেয়ে বড় সিন্ডিকেটের মালিক। সেই জন্য তারা তো এটা করছে না, বরং তারা
পুনরায় সিন্ডিকেট করার জন্য বিভিন্নভাবে তদবির করছে। সুতরাং সেই জায়গাটাতে গভর্নমেন্টকে এটা ইনিশিয়েটিভ নিতে হবে, এবং এখানে যদি ইনিশিয়েটিভ না হয় আবারও দেখেন আপনি একই কাণ্ডটা করা, এই অপতৎপরতা শুরু হয়েছে। তারা বুঝাচ্ছে গভর্নমেন্টকে যে সিন্ডিকেট ছাড়া মালয়েশিয়ার শ্রমিক নেবে না। তাহলে আপনি এই যদি একই ঘটনা আবার ঘটে তাহলে ভবিষ্যতেও ঠিক একই রকম হবে। এরকম লোক অনেক যেতে পারবে না, প্রতারিত হবে। অনেক লোক গিয়ে মালয়েশিয়াতে গিয়ে তারা তাদের কাজ পায় নেই, তারা বিভিন্ন রকমের থাকা প্রবলেম ছিল, তাদের বেতন প্রবলেম ছিল, শুরুতে বড় রকমের সমস্যা ছিল। বিভিন্ন মিডিয়াগুলো, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এখানে মূল জায়গাটাতে আমাদের হাত দিতে হবে। মূল জায়গাটা হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো যাতে ভবিষ্যতে না ঘটে, সেই জন্য এই সিন্ডিকেশনটা যেটা হয়েছে অতীতে বিভিন্ন অতীত সরকারের মন্ত্রী, এমপি, নেতারা মিলে যে সিন্ডিকেটটা করেছে, ওই ধরনের সিন্ডিকেটটা কোনোভাবেই যেন না হয়, এবং একটা কম্পিটিশনের মাধ্যমে সরকারের নির্ধারিত খরচ যাতে না নিয়ে কর্মীদেরকে পাঠানো যায়, সেরকম একটা মেকানিজম করতে হবে আমাদেরকে। যেমন আপনি সেই জায়গাটা আসবো যে কেন এই মানে বিগত রেজিম তো গেল 9 মাসের মতো হয়ে যাচ্ছে, কেন এটার এই সিন্ডিকেটটা এখনো ভাঙা গেল না, কেন নতুন করে একটা কমিটি করা গেল না ইভেন বাইরার, কেন এই শ্রমিকটা যেতে পারলো না, এইসব বিষয় নিয়ে আরো একটু আলোচনা করব। কারণ আনোয়ার ইব্রাহিম এখনকার যিনি প্রধানমন্ত্রী, তিনি এসে এই সরকার ক্ষমতা আসার পরেই বাংলাদেশ সফর করেছিলেন। তিনি বলেছিলেন যে এই সমস্যার সমাধান করবেন, 8 মাসেও এখনো হয়নি। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আপনাদের সঙ্গে আবার আলোচনায়। দর্শক, দূরদেশের সুখ দুঃখ থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশের সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরেকবার, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। এতক্ষণ যেটা নিয়ে আমরা জানার চেষ্টা করেছিলাম যে আদালতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেই রিপোর্টটা দিয়েছে সেগুলোতে আসলে কি আছে, তার মধ্যে কয়েকটি কারণ আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। মালয়েশিয়া সরকার, 1 নম্বর যেটি কারণ বলা হয়েছিল, মালয়েশিয়া সরকার হঠাৎ করে 2024 সালের 6 মার্চ কর্মী প্রবেশের সময়সীমা 31শে মে পর্যন্ত নির্ধারণ করলেও 17ই মে পর্যন্ত ই ভিসার আবেদন গ্রহণ করেছে। এটি ছিল প্রথম কারণ। দ্বিতীয় কারণ হিসেবে যেটা উল্লেখ করা হয়েছে, মন্ত্রণালয় থেকে নিয়োগের অনুমতি নেওয়ার দীর্ঘদিন পরেও বিএমইটি থেকে বহির্গমন ছাড়পত্র গ্রহণ না করে রিক্রুটিং এজেন্সির অযৌক্তিক সময়ক্ষেপণ, মানে সময় নিতে তারা দেরি করেছে। এটি ছিল 2 নম্বর। 3 নম্বরে যেটি বলা হয়েছে, বিএমইটি থেকে ক্লিয়ারেন্স কার্ড নেওয়ার পরেও যথাসময়ে কর্মী না পাঠিয়ে রিক্রুটিং এজেন্সির সময়ক্ষেপণ এবং শেষ সময়েও পাঠানোর চেষ্টা করা। এটি ছিল তৃতীয় কারণ হিসেবে যেটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এবারে দেখব আমরা 4 নম্বর কারণ কি। 15ই মে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক এজেন্সিগুলো চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্যে শিডিউল এবং পূর্ণাঙ্গ তথ্যসহ আবেদন না করা, মানে চার্টার ফ্লাইট দিয়ে তাদেরকে নেওয়ার কথা ছিল, কিন্তু তারা সেই আবেদনটাই করে নাই সময় মতো। আর সবশেষ যেটা 5 নম্বর যে কারণগুলো উল্লেখ করা হচ্ছে, তার মধ্যে 5 নম্বর হচ্ছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ে 48টি কোম্পানির অনুমোদিত কর্মী নিয়োগের কার্যক্রম স্থগিত এবং হাইকমিশনের পরিদর্শনে 5টি কোম্পানিতে কাজ নেই, বেতন নেই মর্মে প্রতিবেদনে 472 জন কর্মী প্রেরণ করতে না পারা। এগুলো হচ্ছে মোদ্দা কথা প্রথম 5টি যে বিষয়, সেগুলি এখানে উল্লেখ করা হয়েছিল। কারণগুলো তো জানালাম। অতিথিদের সঙ্গে আবার আলোচনায় ফিরছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম, মানবাধিকার কর্মী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ এবং মালয়েশিয়া থেকে প্রবাসী ব্যবসায়ী দাতু মোহাম্মদ ইবাদত হোসেন। আপনাদের 3 জনকে আবারও স্বাগত। দাতু মোহাম্মদ ইবাদত হোসেন, আপনার কাছে আসি। সিন্ডিকেটের কথা বলা হচ্ছে না, আমাদের এখানে সিন্ডিকেট, সরকারের সিন্ডিকেট, সব কিছু। মালয়েশিয়াতেও কিন্তু সিন্ডিকেট আছে, আপনারা নিশ্চয়ই বিষয়টা জানেন, এবং এই সিন্ডিকেটটা তো বাংলাদেশ ভাঙতে পারবে না। মালয়েশিয়া সরকার এ বিষয়ে কোন রকম উদ্যোগ কি নিয়েছে, আপনার কি চোখে পড়েছে? ধন্যবাদ আপনাকে আবারও। হ্যাঁ, মালয়েশিয়া সিন্ডিকেট কাদের উপর নির্ভর করে, আপনাকে এইখানে মূল পয়েন্টে আপনাদের আসতে হবে। মালয়েশিয়া শ্রমিক যেভাবে আসছে বিভিন্ন দেশ থেকে, সোর্স কান্ট্রি তো আরো অনেকগুলোই আছে, কোনো দেশেই কিন্তু এরকমের সিন্ডিকেট নেই। এখন আপনি যদি মনে করেন যে শুধু মালয়েশিয়াতে কর্মী আসবে এবং এই কর্মীটা সিন্ডিকেশনের মাধ্যমে আসতে হবে, এইটা মালয়েশিয়া দ্বারা তৈরি নয়। এটা বেসিক্যালি তৈরি হচ্ছিল বাংলাদেশের কিছু অনৈতিক
কার্যক্রমের জন্য কিছু অনৈতিক কাজের সঙ্গে যুক্ত। বিগত সেই ফ্যাসিস্ট সরকারের আমল থেকে শুরু হয়েছে, যারা মন্ত্রী, এমপি, সচিব পর্যায়ে লোকজনে এই সিন্ডিকেটটা তৈরি করেছে এবং তাদের তত্ত্বাবধানে মালয়েশিয়াতে, আপনি অস্বীকার করার মতো নয় যে মালয়েশিয়াতে অসৎ লোক নেই, অবশ্যই আছে। এবং যখন আপনি একটি টাকার অঙ্ক তাদেরকে দেখাবেন যে আমি তোমাদেরকে এত টাকা দিব, আমরা এই কয়জন লোক বা এই কয়জন বাইরার সদস্য যারা আছি বা যারা মালয়েশিয়াতে লোক প্রেরণ করি, আমরা মুষ্টিমেয় এই 10 জন বা 20 জন 25 জন আমরা লোক পাঠাবো, তোমাদেরকে এই পরিমাণে একটা টাকা তোমাদেরকে দিব। তখন আমরা অনেক সময় অনেক কথা বলি, কিন্তু বাস্তবতা যে ওই টাকা আর ওই মানে লোভে ফেলানো এবং লোভে পড়া, মানে বাংলাদেশের সিন্ডিকেট থেকে লোভে ফেলানো হচ্ছে, আর ওখানকার লোভে পড়বে না কেন, টাকার লোভ তো। কিন্তু হ্যাঁ জি, নৈতিকতার প্রশ্নটা আসে না এখানে, মানে এটা মানে অনেক দূরে চলে যায়, তাই না নৈতিকতার প্রশ্নটা? জি জি প্লিজ। তো এখন এই নৈতিকতার দিক থেকে মালয়েশিয়ার কিছু অনৈতিক লোক এর সঙ্গে যুক্ত হয়ে গেছে। এখন এটা কিন্তু অন্য দেশের সঙ্গে নয়, অন্য সোর্স কান্ট্রির সঙ্গে কিন্তু এই নৈতিকতা অনৈতিকতা দেখাচ্ছে না তারা, কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের লোকের জন্য। এখন এই যে সিন্ডিকেশন করার কারণে আসলে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, এই মাঠ পর্যায়ে যারা শ্রমিক হিসেবে মালয়েশিয়া আসছে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু বাংলাদেশ দেশ হিসেবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং দেখেন একটা গরিব, এই যে হিমেল ছেলেটা বললো 5 লাখ টাকা, আমি না আমার বুকের ভিতরে কামড় দিয়ে উঠছে যে একটা গরিব, একটা অসহায় ছেলে, সে কিন্তু এই 5 লাখ টাকা ব্যাংক থেকে তুলে দেয়নি, সে দিছে তার মায়ের গহনা বিক্রি করছে, না হলে জমি বিক্রি করছে, না হলে ঘরের এই গোয়ালের গরু ছাগল বিক্রি করে এই 5 লাখ টাকা দিয়েছে। এই 5 লাখ টাকা আসলে কি একটা মালয়েশিয়া কর্মী আসতে কি এই 5 লাখ টাকা প্রয়োজন? না। আর ওই 78,000 টাকা সেটাও না, ওই 5 লাখ টাকাও না, আর 78,000 টাকাও না। যেটা বাস্তবতা সেটা মানতে হবে, সেটা আমরা অনেকেই জানি, কিন্তু আমরা এটা অনেকেই স্বীকার করি না। এটা হলো মেইন কথা। কিন্তু কথা হলো যে বাইরের সদস্য যারা আছেন তারা একটা নির্দিষ্ট পরিমাণে টাকা, সত্যিই তারা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তারা প্রফিট করেন, কিন্তু সেই প্রফিটের বাইরে প্রতিটা কর্মী বাবদ 1,52,000 টাকা কোথায় দিয়েছে, তারা কি কারণ দিয়েছে? এই 5 লাখ টাকা তো এমনি হয়নি, এমনি তাদেরকে বাইরের সদস্য দেয়নি। বাইরের সদস্য যারা সিন্ডিকেশন সদস্য, তারা অতিরিক্ত 1,52,000 টাকা নিয়ে এই যারা সিন্ডিকেশন করেছে তাদের কাউকে দিয়েছে। জি, সে কারণে আসলে এই সমস্যাটা। জি, আপনি থাকবেন, আমরা একটু তানভীর আহমেদ আপনার কাছে আসি। তানভীর আহমেদ, এই জায়গাটায় আসলে আমাদের ওই যে আটকানোর বা ঠেকানোর বা সিন্ডিকেট আটকানোর, মানে আমরা বলছিলাম যে আগের রেজিম, ফ্যাসিস্ট রেজিম, তাদের নানাভাবে তারা এগুলো কুক্ষিগত করে রেখেছিল। 36,000 টাকা আমি শুনেছিলাম আওয়ামী লীগ সরকারের আমলে, 36,000 টাকার বেশি হওয়ার কথা না, সেটা বাড়তে 80,000 টাকা হলো। তারপরে সেটা এখন মানে অনৈতিকভাবে 5 লাখ টাকা। কিন্তু 9 মাসে 8 মাসে আমরা এই অন্তর্বর্তী সরকারও তো এটা ঠেকাতে পারলো না, এই সিন্ডিকেট ভাঙতে পারলো না। এইটা সম্পূর্ণরূপে সরকারের ব্যর্থতা। আপনারা যদি আমার রিপোর্টটা দেখেন, এই রিপোর্টটার অর্ধেক কাজ হয়েছিল কিন্তু আগের রেজিমের সময়। সো সেই সময়ে যেই তারা এই এজেন্সিগুলোকে বাঁচানোর জন্য যেভাবে রিপোর্টটা তৈরি করছিল, এইটার পরে কিন্তু রিপোর্টটা ওইভাবে তৈরি করতে, রিপোর্টটা কিন্তু দেওয়ার কথা ছিল 6 মাস পরে, রিপোর্টটা কিন্তু আমি পেয়েছি প্রায় 10 বা 11 মাস পরে। সো যদি চিন্তা করি আমরা, এখন যে সরকার, অর্থাৎ প্রফেসর ইউনূসের যে সরকার, এই সরকার যদি সঠিকভাবে ব্যবস্থা নেয় তাহলে কিন্তু এখনই সময় যে এটাকে কিওর করার। এরপরে যদি আবার আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট নতুন করে আবার নির্বাচনের মাধ্যমে ফিরে আসে, তারা কিন্তু আবার শুরু করবে, আগের অবস্থায় চলে যাবে, আবার আগের অবস্থায় চলে যাবে। এই জন্য সিস্টেমটাকে কিন্তু ডেভেলপ করা দরকার। আমাদের যে প্রাতিষ্ঠানিক কাঠামো আছে, প্রতিটা কাঠামো দুর্বল।
এই প্রতিটা কাঠামোর মধ্যে ঘুষ বাণিজ্য চলে, প্রতিটা কাঠামোর মধ্যে আপনার অনৈতিকতা চলে। সো এই দিক থেকে যদি চিন্তা করি, এইটা হচ্ছে প্রপার টাইম যে আমাদের প্রবাসী ভাইরা যারা আছে তাদের কল্যাণের জন্য প্রবাসী মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই যে সিন্ডিকেট যেটা আমরা বলছি যে 1.5 লক্ষ টাকা কোথায় যায়, অথবা 78,000 টাকা তাদের কাছ থেকে 5 লক্ষ টাকা নিচ্ছে, এবং প্রতিটা নাগরিকের কাছ থেকে যখন এই শ্রমের জন্য তাদেরকে বাইরে পাঠানো, তাদের কিন্তু একটা স্বপ্ন দেখানো হয়। চোখ বন্ধ করে এই যে দালাল চক্র একটা স্বপ্ন দেখায় যে তুমি দেশের বাইরে গেলে এত ভালো থাকবে। প্র্যাকটিক্যাল সিচুয়েশন কিন্তু কেউ জানে না। এরা যখন মালয়েশিয়া বা অন্য কোনো দেশে যায়, মিডল ইস্টে যায়, তখন কিন্তু মাকড়সার জালের মতো আটকিয়ে যায়। কারণ তারা দেশ থেকে ঋণ করে যায়, তারা ওখানে যেরকম আইএলও যে সনদ আছে এটা অনুযায়ী কিন্তু 8 ঘন্টায় একটা শ্রমিক কাজ করতে পারবে, বেশি কাজ করতে পারবে না। কিন্তু আমাদের যারা শ্রমিক ভাইয়েরা বাইরের দেশে কাজ করে তারা কিন্তু 14 ঘন্টা 16 ঘন্টা, তাদের কিন্তু ঘন্টার কোনো শেষ নাই। মানে অনেক ক্ষেত্রে তারা ওই যে ওভারটাইমও পায় না, ওভারটাইমের টাকাটাও পায় না। যদি আমরা চিন্তা করি যে এইগুলা সরকার এখন যে সরকার আছে, এই সরকার কিন্তু সুষ্ঠুভাবে এইটার কাঠামোগত যে উন্নয়ন সেটা কিন্তু করতে পারে। যে আমি সেই জায়গাটায় ওই যে জনাব ফখরুল ইসলাম আপনার কাছে আসবো। ফখরুল ইসলাম, ওই যে আমরা বলি হ্যাঁ সিন্ডিকেট সব ঠিক আছে, কিন্তু ওই যে মানব সম্পদের ব্যবসাটা বোধহয় মানে এতটাই লোভনীয় ব্যবসা। আমাদের অনেক বড় বড় লোক, যাদের নাম বললাম না, সবাই চিনি আমরা, মানব সম্পদ ব্যবসা করে আজকে কোটি কোটি টাকার মালিক। মানে এবং এই মানুষগুলোকে যে মালয়েশিয়া যেতে 30, 40, 50 বা 80,000 টাকা খরচ হয়, 5 লাখ টাকা নিলেন, তার সেখান থেকে যদি আপনি 1 লাখ টাকাও প্রফিট করেন একজনের পেছনে, 1000 শ্রমিক পাঠাতে গেলে কত টাকা? তো সেই দায়টা কিন্তু এজেন্সিগুলোকে নিতে হবে। এই 101 জন বাদ দিলাম, সৌদি আরবে যারা পাঠান বা কাতারে যারা পাঠান, বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধেও কিন্তু এরকম অভিযোগ আছে। তো লোভটা একটু বেশি হয়ে যায় না আমরা যারা এজেন্সি মালিক আছি তাদের ক্ষেত্রে? ফখরুল ইসলাম, আপনি আনমিউট করে কথা বলবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, এখানে আমাদের একটা সিস্টেম ডেভেলপমেন্ট করা উচিত, যে সিস্টেমটার কারণে আপনি ইচ্ছা করলেই বেশি টাকা কর্মী থেকে নিতে পারবেন না। এরকম একটা প্রপোজাল আমরা মন্ত্রণালয়কে দিয়েছিলাম। তো এখানে আপনি জানেন এখানে তো বিটুইন ওয়ার্কার অ্যান্ড রিক্রুটমেন্ট এজেন্সির মাঝখানে কিন্তু অনেক মিডলম্যান থাকে। তো এখানে কিন্তু একটা বড় রকমের একটা গ্যাপ থাকে মিডলম্যানদের কাছে। আর মালয়েশিয়াতে যে কাজটা হয়েছিল, স্পেশালি যেটা দাতু ইবাদত বলার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে এই শুধুমাত্র একটা দেশ যে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য প্রত্যেকটা কর্মীকে বাধ্যতামূলকভাবে 1,52,000 টাকা অতিরিক্ত চাঁদা দিতে হয়েছিল, যেটাকে আমরা চাঁদা বলছি। কারণ হচ্ছে তার সকল খরচ বাদে, তার যত রকম টিকিট, ভিসা ফি সহ ভিসার খরচ সব বাদে তাকে আর 1,52,000 টাকা এই সিন্ডিকেট চক্রকে দিতে হয়েছিল। তো যার কারণে সেখানে কিন্তু এই অতিরিক্ত খরচটা আসছে। অন্য জায়গায় যেগুলো হচ্ছে যে এজ ইউজুয়াল একটা জায়গায় চলছে, কিন্তু সবাই লোক পাঠাতে পারছে, সক্ষমতা তৈরি হচ্ছে। কিন্তু এখানে হলো কি, এই যে এখন যেমন দেখেন আপনি 17,000 অথবা 50,000 আমরা যেটা বলছি যেতে পারে নাই। যদি সেখানে রিক্রুটমেন্ট এজেন্সি 100 না হয়ে যদি সকলের জন্য মুক্ত হতো, তাহলে অনেক বেশি সংখ্যক লোক যাওয়ার সুযোগ তৈরি, বেশি সংখ্যক সক্ষমতা থাকতো, বেশি সংখ্যক লোক তাড়াতাড়ি পাঠাতে পারতো। তো সেই জায়গাগুলোতে তো সংকুচিত হয়ে গেছিল। আমি আরেকটা কথা আপনাকে বলতে চাই, আপনি যেটা বলেছেন যে মালয়েশিয়াতে যে সিন্ডিকেট, মালয়েশিয়া না ভাঙলে আমরা কিভাবে ভাঙতে পারি? আসলে সিন্ডিকেটটা তৈরি হয়েছে আমরাই তৈরি করেছি। কারণ হলো এই আমাদের যে এমইউটা তৈরি হয়েছিল, বলছিলেন জি, এই এমইউটা একটা সুপরিকল্পিতভাবে এবং সিন্ডিকেট করার জন্যই কিন্তু এমইউটা করা হয়েছিল। কারণ তখন সরকারের যে লাস্ট রেজিম ছিল, সেই রেজিমের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা এবং তাদের সাপোর্টের কারণেই হয়েছিল, যাতে তাদের লোকজনকে দিয়ে, তাদের মন্ত্রী এমপি নেতাদেরকে দিয়ে সিন্ডিকেট করা যায়। এমনও ঘটনা ঘটেছে যারা জীবনে কখনো কোনো দেশে কর্মী পাঠায় নাই, শুধু মালয়েশিয়া সিন্ডিকেটে যুক্ত হওয়ার জন্য তারা লাইসেন্স করেছে এবং তারা যুক্ত হয়েছিল। তো এভাবে কিন্তু এই যে করাপশনটা হয়েছিল, আমাদের এই যে বর্তমান গভর্নমেন্ট এই যে করাপশনটা কিন্তু বন্ধ করার ব্যাপারে কোনো উদ্যোগ না নিয়ে, বরং আমরা সাসপেক্ট করছি তাদেরকে প্যাট্রোনাইজ করছে, যেটা এখন আমাদের কাছে পরিষ্কার হচ্ছে। তারাই বিভিন্নভাবে এই আপনার তাদের সাথে যোগাযোগ করছে, মিটিং করছে, বিভিন্ন তাদের সাথে কথা বলে কিভাবে আবার সিন্ডিকেটটাকে রূপ দেওয়া যায় সেই চিন্তাটা করছে। তারা বুঝাচ্ছে যে না, মালয়েশিয়া তাহলে কর্মী নিবে না। তাহলে মালয়েশিয়া যদি বাংলাদেশ থেকে সিন্ডিকেট ছাড়া কর্মী নেয়, কেন নেপাল থেকে নেয়, কেন মিয়ানমার থেকে কেনে, কেন ইন্দোনেশিয়া থেকে নেয়, কেন আরো 14টা কান্ট্রি থেকে নেয়, কেন বাংলাদেশ, ওয়াই বাংলাদেশ স্পেশাল? এটার কারণ হচ্ছে যে আমি আপনাকে বলি, এখানে একটা সিস্টেম আছে FWCMS
অনলাইন পদ্ধতি, এই পদ্ধতিটা হচ্ছে করাপ্টেড একটা পদ্ধতি। এই পদ্ধতিটাই যেহেতু উনি বাংলাদেশের মালিক, এই পদ্ধতির মালিক বাংলাদেশের বংশোদ্ভূত একজন, এবং ওনার পার্টনার বাংলাদেশে আছেন, ওনার দুইজনের যোগ সাজসে এটার অপব্যবহার করে, যেখানে 100 রিঙ্গিত মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে অথবা এমপ্লয়ার থেকে তারা ফি পাওয়ার কথা, তারা সেখানে 5000 রিঙ্গিত নিচ্ছে। 5000 রিঙ্গিত সমপরিমাণ টাকা নিয়ে সেখানে এগুলি নিয়ে সেখানে বিভিন্ন সেটাই আমরা বারবার ঘুরে ফিরে আসছি যে এই সরকার এখনো ভাঙতে পারছে না কেন? বিগত রেজিমে যারা সুবিধাভোগী তাদেরকেই কেন আবার এরকম পেট্রোনাইজ করার ব্যাপারটা আসছে? পাশাপাশি মানবাধিকারের কথা বলছি তো আমরা, সেটি নিয়েও তানভীর আহমেদ এবং তিনজনের কাছে আমি কথা বলবো। আর একটা বিরতির সময় হচ্ছে, বিরতি নিয়ে আসি। দর্শক, দূরদেশের সুখ দুঃখ থেকে নিচ্ছি আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশের সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরও একবার। সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন ফখরুল ইসলাম, তানভীর আহমেদ এবং দাতু মোহাম্মদ এবাদত হোসেন। তিনজনকে আবারও স্বাগত জানাই। তানভীর আহমেদ, ওই যে মানবাধিকার বা শ্রমের সময় ঘন্টা নিয়ে কথা বলছিলাম, এর মধ্যে নিশ্চয়ই আপনি জেনে থাকবেন মালয়েশিয়া শুধু না, মালয়েশিয়া, সৌদি আরব থেকে শুরু করে অসংখ্য এই মধ্যপ্রাচ্য এবং এই জায়গাগুলোতে যেখানে শ্রমিকের সংখ্যা বেশি, সেখানে কিন্তু পাসপোর্টটাও রেখে দেয় ওই এজেন্সি, যারা এজেন্সির মানে এজেন্সি টু এজেন্সি যেটা হস্তান্তর হওয়ার পর পাসপোর্ট রেখে দেয়। এটা তো ভয়ানক মানবাধিকার লঙ্ঘন। সেটা নিয়ে কিন্তু খুব বেশি কথা হয় না। আপনি যথার্থই বলেছেন, পাসপোর্ট হচ্ছে আমার আইডেন্টিটি। প্রতিটা মানুষের আইডেন্টিটি হচ্ছে তার পাসপোর্ট। যখন সে বাইরে যায়, আমরা আমাদের শ্রমিকরা, বিশেষ করে মিডল ইস্টের শ্রমিকরা, যখন তারা দেশের বাইরে যায়, তারা যেই কোম্পানিতে যায় ওই কোম্পানি প্রতিষ্ঠান কিন্তু ওই পাসপোর্টটা জমা রেখে দেওয়া হয়। তো জমা রেখে দেওয়া হয় কারণটা হচ্ছে সে জানি দেশে ফিরতে না পারে, এবং তাকে যদি কোনো ধরনের শারীরিক এবং মানসিক নির্যাতন করে সে জানি চুপ থাকে। আর যারা যান হয়তোবা তারা বেশিরভাগই আমাদের মানে সুশিক্ষিত না, যার ফলে তারা কিন্তু কমিউনিকেশন করতে পারে না যে তাদের যে রাইটটা বা তাদের যে অধিকার সেটা সম্পর্কে কিন্তু তারা সচেতন না। আমরা যদি আন্তর্জাতিক মান দেখি শ্রমিকদের, সেটার ক্ষেত্রে ফলো করা হয় হচ্ছে আইএলওর যে কনভেনশনটা আছে সেটা ফলো করা হয়। সেক্ষেত্রে প্রতিটা জিনিস কিন্তু নির্ধারিত যে একটা শ্রমিক কত ঘন্টা কাজ করতে পারবে, কাজ করার পরে যদি সে অতিরিক্ত কাজ করে সেক্ষেত্রে তাকে কেমন ফি দিতে হবে, শ্রমিকের উপর নির্যাতন করা যাবে না, কিন্তু কোনো কিছুই কিন্তু এটা পরোয়া করা হয় না। এই ক্ষেত্রে যদি আমি বলি তাহলে আমাদের দেশের যে সরকার থাকেন, সরকারের দায় বেশি। কারণ প্রতিটা সরকার তার নাগরিককে সুরক্ষা দিবে সব জায়গায়। সে যদি দেশের বাইরে থাকে, সেই দেশের যে ডিপ্লোমেটরা থাকেন, ডিপ্লোমেটরা কি জন্য থাকেন ওই দেশে? ডিপ্লোমেটরা থাকেন তার দেশের নাগরিকদের সুরক্ষা দেওয়ার জন্য। তাহলে ওইখানে যখন কোনো ধরনের আমার দেশের নাগরিক শ্রমিকদের উপরে নির্যাতন চলেন, তখন কিন্তু তারা সেইভাবে ডিপ্লোমেসি চালান না, অথবা তারা কোনোভাবে বায়াসড হন। তো আমাদের সরকার যখন এই প্রবাসীদের জন্য চিন্তা করবেন, তখন এই জায়গাগুলা, এই অর্থাৎ এই ইনস্টিটিউশনটা যদি স্ট্রং থাকে, এই ইনস্টিটিউশন এবং তানভীর আহমেদ, এই অভিযোগটাকে শুধুমাত্র কিন্তু বাংলাদেশের এমবাসির ক্ষেত্রেই বেশি। একদম যথার্থ বলেছেন। একদম। এবং আমার কয়েকটা অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে দুবাই বলেন, আমি লন্ডনে কয়েকটা বাংলাদেশের হাই কমিশনে গিয়েছি। সেখানে যদি সার্ভিসের কথা আপনি চিন্তা করেন, সার্ভিসের কথা হচ্ছে জঘন্য। এখানেও টাকা দিয়ে আমি আমার দেশের পাসপোর্ট রিনিউ করব, সেই রিনিউ করার ক্ষেত্রে আমি বিভিন্ন হয়রানির শিকার হই। সেখানেও দালাল চক্র আছে, সেখানেও সিন্ডিকেট আছে। যে আমি একটা জায়গায় থাকি, এখান থেকে আমার দেশের যে হাই কমিশন, এটা হচ্ছে আরেকটা প্রদেশে, সেইখান থেকে এসে আমার ওইখানে হয়তো অনেকদিন থাকতে হয়, অথবা এইভাবে করে তারা দেখা যাচ্ছে যে ওখানে সিন্ডিকেট করে রাখে, যে আসার পরে পাসপোর্ট যদি আপনি রিনিউ করতে চান সেখানেও ঝামেলা করে। এবং যারা দেখা যাচ্ছে অনেকেই আছে যাদের ভ্যালিড ভিসা থাকে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা আরো বেশি নাই আমার দেশের ডিপ্লোমেটরা ওখানে বসে। জি জি জি, আমি একটু দাতু মোহাম্মদ এবাদত আপনার কাছে আসি। এই যে পাসপোর্টগুলো মানে আপনার দেশে আটকে নেয়, মানে আপনি তো এখন মালয়েশিয়ান নাগরিক, সেই জন্য বললাম আপনার দেশে। মালয়েশিয়া যাওয়ার পরে একটা শ্রমিকের পাসপোর্ট তো নিয়ে নিতে পারে না কোনো কোম্পানি। এখন একটা শ্রমিক হয়তো একটা কোম্পানিতে গেল চুক্তি করে, সে তার চুক্তি শেষে আরেকটা কোম্পানিতে হয়তো ভালো চাকরিতে শিফটও করতে পারে ইচ্ছে করলে, বা রাস্তাঘাটে অনেক সময় ধরাও পড়তে পারে। তখন কি করবে?
ধন্যবাদ। আসলে এইটা একটা রেগুলার প্র্যাকটিস, আমরা বলতে পারি রেগুলার প্র্যাকটিস। কারণ সেটা শুধু নট অনলি মালয়েশিয়া, এটা মধ্যপ্রাচ্যেই বেশি। মালয়েশিয়াতে এইটার সংখ্যাটা কম, যে পাসপোর্ট কোম্পানি রেখে দেয়। আপনি এটা মিডল ইস্টেই প্রচারটা বেশি। তবে মালয়েশিয়া মনে হয় না যে 30 কি 40% কোম্পানি তাদের পাসপোর্ট কোম্পানির কাছে রাখে। ম্যাক্সিমাম কোম্পানি তাদের পাসপোর্ট তাদের ওয়ার্কারদের কাছে থাকে, কারণ মালয়েশিয়াতে পুলিশের হয়রানিটা সাধারণত বেশি। রাস্তাঘাটে ঘোরার জন্য তারা যে কোনো সময় পুলিশ অনেক সময় ওয়ার্কারদের কাছে পাসপোর্টটা চেয়ে থাকে, দেখার জন্য দেখে এবং ভিসা দেখে। সেই ক্ষেত্রে এটা মালয়েশিয়াতে কিন্তু কম। আর মালয়েশিয়াতে যে কয়েকটা কোম্পানিতে পাসপোর্ট রেখে দেয়, তার কিছু কারণ আছে। কারণটা হলো যে আমার কাছে কাজ আছে, আমি শ্রমিক এনেছি, ওয়ার্কার তারা আমার এখানে কাজই করবে, কিন্তু দেখা যায় যে বিভিন্ন অজুহাতে, ছোটোখাটো অজুহাত বা ছোটোখাটো সমস্যার জন্য তারা অন্যখানে চলে যায়। এখন অন্য কোথাও চলে গেলে এটা কিন্তু দুই দিক থেকেই ক্ষতিগ্রস্ত। একজন ওয়ার্কার সেও মারাত্মক বিপদে পড়ে, আর যে মালিক পক্ষ সে ক্ষতিগ্রস্ত হয়, তার কাজের ক্ষতি হয়ে যায়। তো এখানে কিছু দ্বিমত পোষণ আমি করি, কারণ সেটা হলো আমি ওয়ার্কার এনেছি আমি আমার এখানে কাজ করার জন্য, আমার সাধারণত স্যালারি অথবা একটু ডিউটির ব্যাপারে একটু সাধারণ সমস্যা হতে পারে, সে কারণে সে চলে যেতে পারে না, অন্যখানে চলে যেতে পারে না। এখন যে ওয়ার্কার চলে যায় সে কিন্তু বিশাল বিপদে পড়ে, কারণ সে পরবর্তী পর্যায়ে তার ভিসা রিনিউ হয় না। দেখেন মালয়েশিয়াতে এই অবৈধ হওয়ার অনেক কারণ আছে, এর মধ্যে এটা একটা বড় কারণ, এটা একটা বড় কারণ, রাইট, বড় কারণ। সে পাসপোর্টটা রেখে অনেক সময় পাসপোর্টটা রেখেও চলে যায়, আর কারোর কাছে পাসপোর্ট থাকলেও সে এই কোম্পানি থাকে না, তখন করে কি ওই মালিক। এটা তো বেআইনিও বটে, কারণ আপনার কোম্পানিতে চাকরি করতে গিয়ে আরেক জায়গায় শিফট করতে পারে না, এটা তো বেআইনিও বটে, কারণ আপনি তার জন্য একটা ভিসা কালেক্ট করেছেন, সেটিও তো হতে পারে না। আমি একটু ফখরুল ইসলাম আপনার কাছে আসি, সেটা হচ্ছে একটু মানে কথা এই জায়গাটাই জানতে চাই যে আমাদের যে আজকের বিষয়টা নির্ধারণ করেছি আমরা, এই প্রায় 18,000 শ্রমিক, তাদের আসলে কি হবে আলটিমেটলি? তারা কি ওই এরকম গোয়েবলসের মধ্যে পড়ে থাকবে, যাবার একটা বলা হচ্ছে যেতে পারবে, যে কোনো সময় যেতে পারবে, টাকা ফেরত পাবে, আসলে কিছুই পাচ্ছে না এখন পর্যন্ত? আনমিউট করে কথা বলবেন। জি, এখানে আসলে আমরা যদি খুব প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, এই 18,000-এর মধ্যে তো আসলে 18,000 নাই, তাদের মধ্যে অনেকেই কিন্তু দেশের বাইরে চলে গেছেন, এবং অনেকেই একটা সংখ্যা আছেন যারা এখন আর যেতে চান না বিভিন্ন সময়ের কারণে। আরেকটা সংখ্যা আছেন যারা কিছু টাকা অলরেডি পেয়েছেন, আবার একটা সংখ্যা আছে যারা টাকাটা পান নাই, তারা মিডল ম্যানের কাছে টাকা দিয়েছেন, তার এলাকারই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে টাকা দিয়েছেন, তাদেরকে তারা রিচ করতে পারছেন না। তো এরকম অনেক রকমের সমস্যা আছে। তা আমার মনে হয় যদি আপনি ফাইনালি যদি আপনি দেখবেন, খুব বেশি সংখ্যক কিন্তু আপনি পাবেন না যে যারা এখন যেতে চায়। তো সেটা হোয়াট এভার দ্য কোয়ান্টিটি, সেই ক্ষেত্রে ডেফিনেটলি তাদেরকে সরকার একটা উদ্যোগ নিয়ে বিশেষ ব্যবস্থাপনায় তাদেরকে যেন একেবারে মিনিমাম একটা কস্টে, যারা যেহেতু তারা একেবারে অনেকভাবে তারা সাফার করেছে, সেজন্য তাদেরকে একেবারে সরকারি খরচে বিশেষ ব্যবস্থাপনায় সরকারি এজেন্সি বয়েসেলস আছে, বয়েসেলসের মাধ্যমে হতে পারে, অথবা কোনোভাবে অন্য দেশেও যদি যাওয়ার ব্যবস্থা সরকার দায়িত্ব নেওয়া উচিত আমি মনে করি। দ্বিতীয়টা হচ্ছে যে এখানে আরেকটা জিনিস আমি আপনার এটার সাথে লিঙ্ক করতে চাই। আমার কাছে আমি মনে করি যে এই যে যাওয়ার ক্ষেত্রে এই প্রতিবন্ধকতা এদের তৈরি করছে, সেটা কিন্তু সিন্ডিকেট চক্রই করছে। আপনি দেখেন, যখন দুই দেশের রাষ্ট্রপ্রধান আপনার একসাথে বসে একটা কথা বলে, সেটা ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে না কেন? তার মানে এখানে দ্যার ইজ সামথিং হ্যাপেন। এবং এই যে চক্রটা কিন্তু বিভিন্নভাবে করছে কেন? তারা মনে করছে আবারও সিন্ডিকেটের মাধ্যমে শ্রমবাজারটা যদি ওপেন হতে পারে, তারা আবারও সেই একইভাবে একই কাজে তাদেরকেও কিছুভাবে করলো, আবার নিজেদের আগের সেই পুরানো ব্যবসা বাণিজ্যটাকে আবার তারা লুটে পড়ে নেওয়ার যে চেষ্টাটুকু তারা করলো, এই উসিলায় যেন শ্রমবাজারটা আবারও তারা তাদের আয়ত্তে কুক্ষিগত করে রাখতে পারে। এই কারণে তারা এখানে একটা বাধা সৃষ্টি করছে বলে। রাইট, একদম পরিষ্কার। তানভীর, আমি ছোট্ট করে জানতে চাই, এই যে আপনি যাদের হয়ে লড়ছেন, তারা কি শেষ পর্যন্ত যেতে পারবে মালয়েশিয়াতে? আসলে লড়ছি তো বাংলাদেশের জন্য, বাংলাদেশের শ্রমিকের জন্য।
আমি জনস্বার্থের মামলা করি অনেক আগে থেকেই, 2018 থেকে। কিন্তু আমাদের দেশের যে অর্থনীতির যে কাঠামো যারা দাঁড় করিয়ে রাখছে, তাদের জন্য কিন্তু আমাদের দেশের সরকারের উচিত সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া। তো এরা সব থেকে বেশি বঞ্চিত। আপনি যদি বিমানবন্দর থেকে যখন যায়, তার যদি অবস্থা দেখেন, তাদেরকে যেভাবে অমানবিকভাবে নেওয়া হয় এবং তারা যখন আসে, তো আমাদের সরকার কিন্তু এই ব্যাপারে খুব বেশি কনসার্ন না, কিন্তু তারাই কিন্তু আমাদের দেশের মেরুদণ্ডটাকে শক্ত করে রেখেছে। তারাই আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া কথা। একদম 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 যথার্থ বলছেন, তারাই আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং তাদের মানবাধিকার যেই সুনিশ্চিত করার ক্ষেত্রে যেই ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার, সেটা এখনই সময়। সরকার জানি এই ইনস্টিটিউশন গুলা, অর্থাৎ বাইরা, তারপরে আমাদের যে শ্রম মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জি, এয়ারপোর্ট, সব জায়গাতে একটা উদ্যোগী হওয়া উচিত। আমরা আশা করব উদ্যোগী হবে। এই সরকার আসলে সংস্কারটা বিভিন্ন জায়গায় করছে, এই জায়গাটা একটা বড় ধরনের সংস্কার না করলে এটা আগের মতোই পড়ে থাকবে। তানভীর আহমেদ অনেক ধন্যবাদ, ফখরুল ইসলাম অনেক ধন্যবাদ, মোহাম্মদ দাতু এবাদত আপনাকেও অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রবাসী বন্ধুরা, আপনাদের সুখ দুঃখের কথা আমরা জানাবো, তবে সব কথা যে আমরা জানি তা কিন্তু নয়। এমন অনেক কথা, ঘটনা, সাফল্য আছে আপনাদের, যা আমাদের জানতে হবে। আর আমরা জানলে জানবে জাতি, জানবে বিশ্ব। তাই আপনারা কি জানাতে চান, কি বলতে চান, আমাদেরকে জানান। কোনো কথা থাকলে ভিডিও বার্তাও পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা ক্যাপিটাল লেটারে durdesh.dbc@gmail.com, এই ঠিকানায়। ভালো থাকবেন, খুব ভালো। আবারও দেখা হবে আগামী শুক্রবার। ডিবিসির সঙ্গে থাকবেন।